নটরডেমে কি এমন কেউ আছে যে গোল্ডেন পায় নাই কিন্তু ভর্তি হয়েছে? জি অবশ্যই আছে। মানে মানে অনেক পরিচিত কোনো স্কুলে পড়ে নাই বাট তারা নটরডেমে চান্স পেয়েছিল। প্রিয় এসএসসি 25, তোমাদের পরীক্ষা শেষ। তোমাদের মধ্যে এখন অনেকেই নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফের জন্য প্রিপারেশন নিবা। তো প্রিপারেশনগুলো কিভাবে হওয়া উচিত? ভালো হয় না যদি আমরা একজন এক্সপার্টের রায় নেই, যে অলরেডি নটরডেম লাইফ খুব রিসেন্টলি শেষ করলো। তোমাদের মনের মধ্যে অনেক অজানা জিজ্ঞাসা, অজানা প্রশ্ন আছে। তোমাদের সবার আগ্রহ যে যদি কাউকে পাইতাম যে এরকম কিছু প্রশ্ন আমি জিজ্ঞাসা করতাম। তো আমি আজকে তোমাদের সামনে তোমাদের একজন বড় ভাইকে নিয়ে এসেছি, যে অলরেডি তার নটরডেম লাইফ শেষ করেছে। তো আমরা আজকে তার কাছ থেকে তোমাদের মনের যে প্রশ্নগুলো সেগুলো জিজ্ঞাসা করব। তোমাদের পক্ষ হয়ে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বিলাস কথা বলবো তোমাদের সেই ভাইয়ের সাথে। আশা করি তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সবগুলোর উত্তরই আমরা পেয়ে যাব। এরপরেও যদি কোনো প্রশ্নের উত্তর না পাও, তোমার মনে যদি আরো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই তুমি কমেন্ট করবা, ঠিক আছে? আমরা সেই ভাইয়াকে বলবো, অনুরোধ করব সে যেন তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেয়। ঠিক আছে, চলো আমরা চলে যাই আমাদের সেই বিশেষ ব্যক্তির কাছে। সিয়াম, আমি তোমার নাম শুধু সিয়ামই জানি, তোমার পরিচয়টা একটু সংক্ষেপে বলো। আসসালামু আলাইকুম, আমি আবু সাদাত সিয়াম। আচ্ছা, তুমি এখন কোথায় আছো আর কি করছো? আমি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছি। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা চুয়াডাঙ্গা জেলার দামোহদা উপজেলা। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে পড়াশোনা করেছো? আমার স্কুলের নাম হচ্ছে মদনা সেকেন্ডারি স্কুল। স্কুলটা কেমন ফেমাস স্কুল এলাকার? স্কুলটা আসলে সেরকম ফেমাস ছিল না, মানে গ্রামের স্কুল বললেই চলে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করে দেখো, আমরা বিভিন্ন সময় টেনশনে থাকি যে কোন স্কুলে পড়ি, আমি নটরডেমে চান্স পাবো কিনা। আচ্ছা, একটা প্রশ্ন আগে জিজ্ঞাসা করিনি, তুমি নটরডেম কত ব্যাচ? 23। 23-এর ব্যাচ। ঠিক আছে, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি নটরডেমের, যারা মানে সেরকম মানে অনেক পরিচিত কোনো স্কুলে পড়ে নাই বাট তারা নটরডেমে চান্স পেয়েছিল। তো আমি বলতে পারি আমাদের তোমাদের সিয়াম ভাইয়াও কিন্তু সেরকমই একজন। তো যাই হোক, আমরা সিয়ামের সাথে আরো অনেক কথা বলবো, তার কাছে আমাদের অনেক কিছু জানার আছে। সিয়াম, তুমি যে ঢাকার নটরডেমে পড়বা, আচ্ছা আজকে কিন্তু আমরা শুধু নটরডেম কেন্দ্রিক আলোচনা করব, ঠিক আছে? আমরা এরপর অন্য কোনো গেস্টকে নিয়ে আসবো যে তোমাদেরকে হলি ক্রস এবং সেন্ট জোসেফ সম্পর্কে ধারণা দেবে। আজকে আমরা শুধু সিয়াম যেহেতু নটরডেমের এক্স স্টুডেন্ট, তো আমরা আজকে শুধু এর কাছে নটরডেম সম্পর্কে ধারণা নিব। ওকে, তো তোমার কাছে কিছু একটা সুন্দর প্রশ্ন করি আমি, যে এই যে তুমি নটরডেমে পড়বা, এই চিন্তাটা কখন তোমার মাথায় আসছিল? ক্লাস 9-এ, 10-এ, নাকি এসএসসি পরীক্ষার পর কখন তোমার মাথায় আসলো যে নটরডেমে পড়া যেতে পারে বা পড়া দরকার? আচ্ছা, আমার কাজিন নটরডেম কলেজে পড়তো, তো উনি আমার থেকে অনেক সিনিয়র। তো ভাইয়ার মুখ থেকে আর কি শুনেছি যে এনডিসি নামে একটা কলেজ আছে। তো আমি সেরকম জানতাম না যে আসলে কিরকম ফেমাস বা পড়তেই হবে এরকম কিছু না। বাট আমার যে অ্যাম্বিশন সেটা সিলেক্ট হয়েছে ক্লাস 10-এর, যখন করোনা চলছিল তখনই আর কি আমার মেন টার্গেটটা হয়েছিল যে আমি একটা প্রিপারেশন নিই যাতে আমি ওই কলেজে চান্স পাইতে পারি। আচ্ছা আচ্ছা, তোমার এসএসসির রেজাল্ট কেমন ছিল? এসএসসির রেজাল্ট আমার তো ভাইয়া শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তো মোটামুটি শুধুমাত্র তো সায়েন্সের সাবজেক্টগুলোই পরীক্ষা হয়েছিল, আর বাদ বাকি 8-এর রেজাল্টই নিয়েছিল। সায়েন্সের সাবজেক্টগুলোই সব ভালো নাম্বারই ছিল মোটামুটি, আর গোল্ডেন এ প্লাসই ছিল। আচ্ছা যাক, নটরডেমে কি এমন কেউ আছে যে গোল্ডেন পায় নাই কিন্তু ভর্তি হয়েছে? জি অবশ্যই আছে। মানে গোল্ডেন পেতে হবে এটা মাস্ট না, বাট এ প্লাস থাকতে হবে, এটা একটা ক্রাইটেরিয়া। তারপরে যে এক্সামটা হবে, এক্সামে ভালো ফলাফল করতে পারলেই তারা নিয়ে নেবে। কোনো মার্কস কি লাগে যে এত মার্ক হইলে সে নটরডেমে পড়তে পারবে, ওই মার্ক না হলে পারবে না? আচ্ছা, এরকম কিছু না। মানে হচ্ছে কি, মনে করেন যে দুইজন স্টুডেন্ট একই সাথে একই নাম্বার ভর্তি পরীক্ষায় পেয়েছে, পেতেই পারে। তো সেই ক্ষেত্রে তারা একটু মার্কটা দেখে। তবে যেহেতু আমাদের সময় ভাইবা সিস্টেমটা ছিল, মার্ক তার কম থাকলেও ভাইভাতে তার অ্যাটিটিউড যদি দেখে ভালো লাগে, স্যারদের আচার আচরণ ভালো লেগে যায়, তার মার্ক কম থাকলেও নিয়ে নেবে। আচ্ছা, আমরা ভাইবা নিয়ে পরে কথা বলবো আরো। আচ্ছা, তোমাকে নটরডেমের বিষয়ে কে উৎসাহ দিত বেশি যে নটরডেমে পড়তে হবে? তুমি তো নিজে থেকে একটা চেয়েছো, পাশাপাশি তোমাকে উৎসাহ কে দিয়েছে? উৎসাহ আমার আম্মু বেশি দিত, আব্বু ছিল।
আর আমার ভাইয়া তো বলতোই, আমার কাজিন সে তো বলতোই, এবং আমি আর আমার একটা ফ্রেন্ড দুইজন মিলে আর কি একই সাথে প্রিপারেশন নিতাম আমার আরেকটা ভাইয়ার কাছে, যে আর কি একটা প্রিপারেশনটা আমাদের নিতে সাহায্য করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কাছে এবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই যে নটরডেমে তুমি পড়বা, তুমি প্রিপারেশন কবে শুরু করছিলা নটরডেমের জন্য? প্রিপারেশন বলতে ভাইয়া মনে করেন তো আমাদের এই যে এসএসসি এক্সামটা অনেক পিছায় হয়েছিল, তো এসএসসি আমার প্রিপারেশন মোটামুটি শেষ। তো আমার এসএসসি নিয়ে আর চিন্তা ছিল না, তখন ভাবছি যে পুরো সিলেবাস, কারণ এসএসসিতে শর্ট সিলেবাস ছিল, আমার পুরো সিলেবাসই পড়া লাগবে এনডিসির জন্য। আপনার পরীক্ষার আগেই যখন করোনা চলছিল, তখন আমি কয়েক মাস আর কি শুধু পরীক্ষা দিয়েছি আর বেসিক গুলো জানার চেষ্টা করছি। আচ্ছা, এবার যারা এসএসসি দিল, এদের মধ্যে অনেকের মাথায় এখন চিন্তা আসতেছে যে নটরডেমে পড়বো, আবার অনেকের মাথায় আগেও আসছে। তো যাদের মাথায় এখন চিন্তা আসছে যে নটরডেমে পড়া যায়, পড়ার চেষ্টা করা যায়, তো তারা কি এখন থেকে? জি অবশ্যই হবে, কারণ এনডিসিতে অমন সেরকম যে কোশ্চেন আহামরি করে যেটা পারার জন্য অনেক জ্ঞান থাকা লাগবে এরকম কিছু না, যদি বেসিক ঠিক থাকে তাহলেই হয়ে যাবে। তো যারা প্রিপারেশন নেয়নি তারা এখন কিছুদিন মেন যেগুলো কনসেপ্ট সেইগুলো একটু পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে তুমি নটরডেমে পড়বা, আরো তো কলেজ আছে, নটরডেমে কেন সিলেক্ট করলা যে আমি নটরডেমেই পড়বো? প্রথমত হচ্ছে নটরডেমের নিয়ে একটা ভিডিও দেখছিলাম, তো ওদের যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে লাল ইটটা আমার বেশি আকর্ষণ করে, যে এরকম বিল্ডিং আমি খুব কমই দেখছি। আর মানে ওইটা নিয়ে একটা ডকুমেন্টারি ছিল আমাদের তিতাস স্যারের আর কি ডকুমেন্টারিটা, তো ওইটা অনেক ভালো লাগছিল, যে মানে বড় ভাইরা ওই ডকুমেন্টারিতে বিভিন্ন তাদের স্মৃতি বলছিল, তো স্মৃতিগুলাই আমার টানছে। আমি অতটা জানতাম না যে খুব ভালো পড়াশোনা হয়, রেজাল্ট অনেক ভালো হবে এরকম নিয়ে নাই, বরং তার চাকচিক্য দেখে বা ভাইয়ারা যারা ছিল তাদের আকর্ষণ দেখি আমার যাওয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধরো তোমার নটরডেমে হইলো না, তখন তুমি কি প্ল্যান করতে, কি চিন্তা করতে? আচ্ছা, নটরডেমের আগেও আমাদের সাবজেক্ট চয়েস দিতে হয় এসএসসি তে, মানে কলেজ চয়েস দেওয়া লাগে। তো কলেজ চয়েসে আমি বেসিক্যালি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দিয়েছিলাম, নাম্বার মোটামুটি ভালো ছিল। তো আমার ইচ্ছা ছিল যে ওখানে না হইলে ঢাকার ভিতরেই থাকবো একটু ভালো পরিবেশের জন্য, তো ঢাকা রেসিডেন্সিয়াল। ঢাকায় কি কেউ স্পেশাল আছে নাকি তার জন্য ঢাকাতেই থাকতে হবে? না, স্পেশাল না, মানে শুনছি যে ভালো পড়াশোনা হয়, ভালো পরিবেশ পাওয়া যাবে, এটা চাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন এই যে নটরডেম কলেজের কোন বছর থেকে, মানে তুমি কোন বছরে ভর্তি হয়েছো আর কোন বছরে বের হয়েছো, আর কোন বিভাগে তুমি ছিলা? আচ্ছা, আমি বিজ্ঞান বিভাগে ছিলাম। তো আমাদের হচ্ছে 2 বছর আসলে শিডিউল হয়, বাট আমরা যেহেতু করোনার ভিতরে ছিলাম তো একটু শর্ট সিলেবাসে ছিল, তো 22-এর ফার্স্টের দিকে হয়েছি ভর্তি, 23-এর লাস্টের দিকে। 1 বছর মাত্র, মানে 1 বছর একটু বেশি, আরো 1.5 বছর এরকম। আচ্ছা, তুমি কি বাংলা ভার্সনে ছিল না ইংলিশ ভার্সনে? বাংলা ভার্সন। বাংলা ভার্সনে ছিল। আচ্ছা, ওখানে যারা ইংলিশ ভার্সনে থাকে তাদেরকে কোত্থেকে আসতে হয়? যাদের স্কুলটা ইংলিশ ব্যাকগ্রাউন্ডে ছিল এবং এসএসসি পরীক্ষাটাও ইংলিশে দিয়েছে, পরীক্ষাগুলো যদি কারো এরকম থাকে যে বাংলাতে দিয়েছে এখন সে ইংলিশে পড়তে চায়, না, এটা সম্ভব না। এটা সম্ভব না। আচ্ছা আচ্ছা, তুমি যে নটরডেমের জন্য প্রিপারেশন নিচ্ছিলা তখন তুমি কি কি পড়েছো, মানে কোন কোন সাবজেক্ট, নটরডেমে কোন কোন সাবজেক্ট আসলে ভর্তি পরীক্ষাটা হয়? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ। বাংলাও হয়, ইংলিশও, তাহলে বাকি থাকলো কি? সবই হয় মোটামুটি, সবই হয়। আচ্ছা, এটা কি মনে আছে যে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হয়? কত মার্কের বলতে ওভারঅল আমার যতটুকু মনে হয় এক একবার তো এক এক রকম কোশ্চেন করে, তো আমাদের সময় এমসিকিউ আসছিল, তো এমসিকিউতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থেকে বেশি কোশ্চেন আসছিল। বাংলায় একটা ভাব সম্প্রসারণ টাইপ কিছু একটা দিছিল, আর লিখিত। জি, লিখিত থাকে। আচ্ছা, প্রশ্ন কি এমসিকিউ টাইপ হয় নাকি লিখিত টাইপ হয়? হ্যাঁ, এক একবার এক এক রকম করে। তো আমি যতবার 23, 24, 25, 26 এইগুলো দেখছি, 23, 24, 25, তো এইগুলাই একবার হয়েছে আমাদের বেলা এমসিকিউ, পরে 2টাই হয়েছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন কয় মার্কের? এইগুলো সব 1 মার্কেরই থাকে, আর যেইটা বাংলার প্রশ্ন একটা ভাব সম্প্রসারণ বা সারাংশ সারমর্ম থাকতে পারে, একটা রচনা লিখতে পারে, ইংলিশে প্যারাগ্রাফে থাকতে পারে, এইগুলো আর কি 5 মার্কের থাকে। আচ্ছা, ওটা 5 মার্কের থাকে। জি জি। আচ্ছা, মোট 100 মার্কের তো পরীক্ষা হয় লিখিত? 60, 80 মার্ক, 60 মার্ক এরকম। 100 মার্ক, 100 মার্ক না না, 1 ঘন্টা টাইম থাকে, তো আচ্ছা অত মার্ক দেয় না, 60 থেকে 80 এরকম থাকে, 60 বেশি। পরীক্ষা হওয়ার পর কতদিন পরে তোমাদের রেজাল্টটা দেয়?
পরীক্ষার বেশি দিন লাগে না, মনে হয় আমি পাইছিলাম 10 দিনে 7 থেকে 10 7 দিন থেকে 10 দিন এরকম। মানে লিখিত হইলেও এরকম টাইমে নেই। জি জি জি। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জি বাংলা, ইংলিশ, আইসিটি মোটামুটি সবগুলো থেকে প্রশ্ন হবে। তো বাংলা থেকে খুব একটা দেয় না, অথবা ভাব সম্প্রসারণ দিলে। ইংলিশ থেকে কি দেয়? ইংলিশে যদি প্যারাগ্রাফ দিতে পারে, বেশিরভাগ সময় প্যারাগ্রাফ। আমরা যে গ্রামাটিক্যাল পড়ি বা অনেক কিছু পড়ি, গ্রামাটিক্যাল দেয়। গ্রামাটিক্যাল দেওয়া হচ্ছে ওদের যে ইংলিশ সেকেন্ড পেপার একটা বই থাকে। আচ্ছা, ওই বই আমরা ওদের বই মানে কাদের বই? মানে এসএসসি তে। এসএসসি তে ইংলিশ সেকেন্ড পেপার একটা বোর্ড বই থাকে। আচ্ছা আচ্ছা। ওই বোর্ড বইয়ের এই বিভিন্ন লাইন দিয়ে ওখানে কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন হয়, যে হচ্ছে বিশেষ করে ফার্স্ট পার্টের যে বইটা থাকে সেখান থেকে। আর ফার্স্ট পার্টের বইটা থেকে মূলত বিভিন্ন কবিতা থাকে, ইংলিশ পোয়েম, ওই পোয়েমের রাইটার কে, এইগুলা দেয়, বা এইটা থেকে বেশি দেয়। আর ইংলিশ সেকেন্ড পেপার মেইনলি প্রশ্ন হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো থেকে, আর আনুষঙ্গিক গুলো থেকে হালকা আইসিটিও টুকটাক দেয়। জি জি। আর আমি যতটুকু দেখছি যে মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একটু যে কোনো একটা ট্রিকি করবে, বাদ বাকি বাংলা ইংলিশে যে ভালো করতে পারবে তার চান্স আছে। আচ্ছা আচ্ছা, যাক, অনেক সুন্দর সুন্দর আমরা তথ্য পাইলাম। তো এই যে ভর্তির ফর্ম পূরণ, কেন্দ্র বাসে পরীক্ষা কি, আচ্ছা ফর্ম পূরণের পরে কথা বলি, তুমি পরীক্ষা কোথায় দিবা এটা কিভাবে নির্ধারণ হয়? পরীক্ষা আমি কি রাজশাহীর স্টুডেন্ট রাজশাহী পারবো, চট্টগ্রামের স্টুডেন্ট চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবো? পরীক্ষা আপনার ওই নটরডেম কলেজের ভিতরেই হবে, এবং শিফট ওয়াইজ পরীক্ষা হয়। শিফট ওয়াইজ কোশ্চেন ভিন্ন থাকে, এবং কোশ্চেন বাইরে আনতে দেয় না, ওই কোশ্চেন ওখানে পরীক্ষা দিয়ে। মানে এই ধরনের অপশন নাই যে আমাকে রাজশাহীতে আমি পরীক্ষা দিতে পারবো, চট্টগ্রামে পারবো, রংপুরে পারবো, ওই কলেজের ভিতরে ওখানে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। আচ্ছা, তো এই যে তুমি যে পরীক্ষা দিলা, প্রবেশপত্র, ফর্ম পূরণ এগুলো কিভাবে করছিলা? আমি ছোট ছিলাম তখন, আমি নিজেই আমার ফোন দিয়েই করেছি। আমার মানে এগুলো অনলাইনে সব? হ্যাঁ, অনলাইন, পুরো সিস্টেমটাই অনলাইনে। জি, ওদের ndc.edu.bd ওয়েবসাইট আছে, যখন ফর্মটা পাবলিশ করবে। আচ্ছা, ওদের না তোমাদের? কর্তৃপক্ষের। আমি আচ্ছা, এগুলো করতে কি কোনো ঝামেলা হয়েছিল, যে মানে কারো কি এরকম হয় যে ফর্ম পূরণ করতে ভুল করেছে? জি জি, ঝামেলা হয়। ঝামেলা হচ্ছে সমাধানটা কিভাবে হয়? ঝামেলা আপনার মনে করেন ঝামেলা বিভিন্ন ভাবে হতে পারে। একটা হচ্ছে কোন কোন সাবজেক্টে, যেমন সাবজেক্ট চয়েসের সময়, মানে এইচএসসি তে তো 4 সাবজেক্ট চয়েস করতে হয়, এইটাই অনেকভাবে মানে ম্যান্ডেটরি, এইটা খুব সাবধানে করতে হয়, এইটা ভুল হয়ে গেলে ঝামেলা আছে। আর আপনার এমনি যদি কোনো সমস্যা হয়ে যায় তখন অনেকগুলো ফোন কল থাকে আর কি, ফোনের মাধ্যমে কথা বলা হয়। যদি একেবারে অনেক ভাইটাল ইস্যু হয় তখন তো সেখানে ডিরেক্ট যোগাযোগ করতে হয়। ধরো ভর্তি পরীক্ষার সময় আমি 4th সাবজেক্ট করলাম বায়োলজি, বাট আমার পরে সিদ্ধান্ত হলো যে আমি বায়োলজিতে 4th সাবজেক্ট করবো না, আমি হায়ার ম্যাথ করবো, তখন সে চেঞ্জ করতে পারে? জি জি, চেঞ্জ করা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওদের যে ভর্তি পরীক্ষাটা, এটা কয় ধাপে হয়? ভর্তি পরীক্ষাটা রিসেন্ট যেটা হয়েছে, এটা 1 ধাপই শেষ হয়ে গেছে, লিখিত। বাট এনডিসি যে কালচার, সেটা হচ্ছে 2 ধাপে, লিখিত আর মৌখিক বা ভাইভা যেটা বলে। আচ্ছা, ভাইভাতে কি ধরনের প্রশ্ন করে? ভাইভাতে আমার ভাইবার এক্সপেরিয়েন্স যদি বলি, আমার 3 থেকে 4টা কোশ্চেন করেছে, এবং ওই সময় নোবেল পুরস্কারের আর কি রেজাল্ট দিয়েছে যে কে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে। তো আমি তো অতটা গুরুত্ব দিইনি। তো চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছে কতজন এবং নাম বলো, এটা আমার কোশ্চেন করেছে। আমি নাম তো বলতে পারছি না। তারপরে আরো একটা কোশ্চেন করেছে যে সেই সময় একটা ধান উদ্ভাবন করে আমাদের এগ্রিকালচার সেক্টর, তো সেটার নামও বলতে পারেনি। তারপরে বলছে আচ্ছা তুমি তো পাচ্ছই না, তুমি বলো যে কয়জন পেয়েছে অ্যাটলিস্ট নোবেলটা চিকিৎসা বিজ্ঞানে। আমি জানতাম না, আমি আন্দাজি বলেছি 2 জন। তারপরে বলছে আচ্ছা হয়েছে, এটা আমি একটাই পাইছিলাম। তো মানে মূল বই থেকে তাহলে প্রশ্ন করছে? না না না, মানে তাহলে মূলত ভাইভাটা হচ্ছে একটা ফর্মালিটি, যে তোমার আচরণ, আমার আচরণই সে দেখে, কথাবার্তা। জি জি, যদি এরকম হইতো যে আমি পারিনি, আমি হিসাব মতো কিছুই পারিনি, তো সে তো বাদ দিতেই পারতো। সে ওইটা দেখিনি, তারা দেখছেন হচ্ছে আপনার আচার। আচ্ছা, ভাইবার ক্ষেত্রে তোমাদের যতজন মিলে ভাইবা একসাথে অনেকজনই দিতে গেছিলাম, তো সবার ড্রেস কোড কেমন ছিল? ড্রেস ফর্মাল নাকি ক্যাজুয়াল, কিরকম? মূলত হচ্ছে সবাই ফর্মাল ড্রেসই পরে যায়। সবাই একটা যে কোনো একটা সুন্দর শার্ট, চেক শার্ট অথবা সাদা শার্ট, সাথে একটা জিন্স পরে না, মানে কাপড়ের প্যান্ট। কেউ কেউ জিন্সও পরতে পারে, আর শীতকাল হইলে তো অনেকে কোট পরে বা সোয়েটার পরলেও সমস্যা নেই, মার্জিত পোশাক পরলেই হবে। আচ্ছা, মূলত ভাইবাটার 2টা উদ্দেশ্য থাকে সব জায়গায়, যে সব জায়গায় মানে ভার্সিটি বলি আমরা বা কলেজে বলি,
এই ভাইবাটার উদ্দেশ্য থাকে যে তুমি আসলে এখানে ভর্তি হবা সিওরিটি দেওয়ার জন্য আসছো, ঠিক আছে। ভাইবার কিন্তু এটাই মূল কাজ। আর ভাইভাতে একান্তই বাদ দেওয়া হয় কোনগুলোকে, মানে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে কিন্তু সাপ্রি টাইপের, ঠিক আছে, চেহারা দেখেই বোঝা যায় যে দিনে 2-3 বার নেশা খায়। তো এই ধরনের যদি তারা বুঝতে পারে তখন বাদ দেয়, তাছাড়া ভাইভাতে মনে হয় বাদ ছাড় দেয় না। জি, হচ্ছে বাদ দেওয়াটা ওদের মানে অথরিটির কাছে একটু কঠিন হয়ে যায় বলি আস্তে আস্তে বাদ দেওয়ার পরিমাণ কমাই দিয়েছে এবং ডাকতেছেও কম। আমাদের সময় কি হয়েছিল, মনে করেন একটা রুমে সাপোজ 25 জনের ভাইবা নেবে, এখন প্রত্যেকটা রুমে যে 25 জন, ওর ভিতর থেকেই 20 জন থেকে 15 জন সিলেক্ট করেছে। আর বাদ মানে ভাইবা থেকে বাদও যায়? জি জি জি, বাদ যায়। যদি ভাইবা সিস্টেম থাকে তাহলে অবশ্যই বাদ যাবে। আর যদি ডিরেক্ট লিখিত হয়, যেমন নেক্সট মানে গত প্রিভিয়াসটাই শুধু লিখিত হয়েছে, কোনো ভাইবাই হয়নি, লিখিত যারা টিকেছে তারাই ভর্তি হতে পারছে। তার মানে ভাইবার এখানে মূল আকর্ষণ যেটা সেটা হলো নম্রতা, ভদ্রতা, যে জায়গাটা সেটা। আচ্ছা আচ্ছা, যাক, খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন পেলাম। আচ্ছা, এখন ধরো একটা স্টুডেন্ট ফিজিক্সের বই পড়ছে বা বায়োলজির একটা বই পড়ছে, সে কি টাইপের প্রশ্নগুলো পড়লে কমন পাইতে পারে? আচ্ছা, আমার একটা মজার একটা ঘটনা আছে। আমরা ভার্নিয়ার স্কেল এটা কিন্তু গুরুত্ব দিইনি। না, ফার্স্ট চ্যাপ্টার আছে। ভার্নিয়ার স্কেল কেন ফার্স্ট চ্যাপ্টারে তো গুরুত্ব দেয় না? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টারে গুরুত্ব দেয়, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ। কিন্তু মজার বিষয় আছে, ওই দুইটা ওখান থেকে আমার 3টা কোশ্চেন আসছে, এবং ভার্নিয়ার স্কেল থেকে 2টা এবং স্ক্রু গজ থেকে 1টা। তো কোশ্চেনগুলো এমন ট্রিকি ছিল, মানে আমরা যারা প্র্যাকটিক্যাল করি, কারণ এনডিসি মানে প্র্যাকটিক্যাল, তো ওখানে আমি বলবো যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই যে এসএসসি তে প্র্যাকটিক্যাল গুলো আছে, ওই প্র্যাকটিক্যাল গুলোর কনসেপ্ট গুলা মিনিমাম একটু জেনে যাক, ওখান থেকে সূত্রগুলো মিলে। জি জি জি, মানে প্র্যাকটিক্যাল কেন্দ্রিক, মানে প্র্যাকটিক্যাল যে টপিকে করেছো, মানে প্র্যাকটিক্যাল যে খাতা তো আমরা জমা দিয়ে দিই, তো ওই খাতাটাতে যে এক্সপেরিমেন্ট গুলো তুমি করেছো সেটা সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। ওই এক্সপেরিমেন্টে তুমি কোন সূত্র ব্যবহার করেছো, কোন সূত্রের কোনটা কি উপাদান, এগুলো একটু ভালো করে খেয়াল রেখো তাহলে। আচ্ছা, আমরা এই যে বিগত সালের প্রশ্ন, একটা স্টুডেন্ট ধরো চিন্তা করলো সে বিগত সালের প্রশ্ন পড়বে, দেখবে কেমন হয়, তো এটা কোথা থেকে কালেকশন করতে পারে সে? বিগত বছরের প্রশ্ন নেটার নামে একটা বই আছে, নেটার। আচ্ছা, ওই বইতে আর কি বিগত বছরের কোশ্চেন গুলো অনেক সময় কালেক্ট করে। আচ্ছা আচ্ছা। আর সারা দেশ থেকে মোটামুটি কতজন পরীক্ষা দেয় এনডিসি তে? পরীক্ষা অলমোস্ট 30,000 40,000। 30,000 40,000। সিট কয়টা? সিট বাংলা ভার্সনে 1850টা, 1810টা থেকে 18, হ্যাঁ এরকম কোটা আছে যে একটা, মনে হয় বাড়তে পারে। আচ্ছা, ধরো 60 মার্কের পরীক্ষা হলো, জি, ধরলাম 60 মার্কের, এটা তো ভেরিয়েবল, চেঞ্জ হতে পারে অবশ্যই। আচ্ছা, তো 60 মার্কের মধ্যে কি রকম মার্কস পেলে সে আশা করতে পারে যে আমার হবে? এখন এটা তো ভাই কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো আমি যতদূর দেখছি কোশ্চেন ওরা সবসময় মডারেট করে, যে স্টুডেন্ট যাদের বেসিক আছে তারা পারবেই। তো আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমি যদি 60 বলি, তা আমি 55 প্লাস যে আমি কনফিডেন্স ছিলাম যে পারবো। ওরা এরকমই কোশ্চেন করে, মানে আহামরি কঠিন করে না, বেসিক থেকে প্রশ্নগুলো কোশ্চেন করে। আচ্ছা আচ্ছা, মানে একটা স্টুডেন্ট সে যদি ভালো হয় তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, এক্সাম তো আমরা শিওর হলাম যে ঢাকায় দিয়ে আসতে হয়, যাবতীয় কার্যক্রম অনলাইনে, এগুলোর উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, এক্সাম মানে যে এক্সামটা নটরডেম নিবে, এটা কি এসএসসি পরীক্ষার রেজাল্টের আগে হয় নাকি পরে হয়? এসএসসি পরীক্ষার রেজাল্টের পর। রেজাল্টের পরেই হবে। আচ্ছা, তো কতদিন পরে হতে পারে? ওদের যে রেজাল্ট দিবে সাথে সাথেই আপনার ওরা সার্কুলারটা এক সপ্তাহের মধ্যেই আর কি পাবলিশ করবে সার্কুলার। লিখিত রেজাল্টের কতদিন পর ভাইবা হতে পারে যদি নেয়? ভাইবা লিখিত পরীক্ষা 2 দিন থেকে 3 দিন, 2 দিন পরেই সাধারণত ভাইবা হয়ে যায়। আচ্ছা, আমরা আরো 2টা প্রশ্ন আমি লিখে রাখছিলাম তোমাদের উদ্দেশ্যে, তো সেগুলোর উত্তর আমরা পেয়ে গেছি। প্রশ্নগুলো আমি বলছি যে ভাইভাতে কিরকম প্রশ্ন করে, এটার উত্তর আমরা পেয়ে গেছি। তারপর হচ্ছে ভাইভাতে কাউকে বাদ দেয় কিনা, হ্যাঁ বাদ দেওয়ারও কিন্তু নজির আছে। আচ্ছা, এই যে নটরডেমে একটা স্টুডেন্ট পড়বে, নটরডেমে তোমার কি মনে হয়, তোমার ফ্রেন্ডরা তো নটরডেমেরও স্টুডেন্ট ছিল, আবার নটরডেমের বাইরেরও কিছু স্টুডেন্ট তোমার ফ্রেন্ড ছিল, তো 2 কলেজের মানে পড়াশোনার ধরনের মধ্যে পার্থক্য কিছু পাইছো? জি, আমি নটরডেমের এরকম রেজাল্ট ভালো হয় কেন, বা বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার ক্ষেত্রে কেন সবাই নটরডেমটাকে কেন পছন্দ করে? প্রথমত মেন কারণ হচ্ছে ওখানে ডিসিপ্লিন আর সিনসিয়ারিটি। ওখানে মনে করেন আপনার ক্লাস, আমি জানতাম বা আমার ফ্রেন্ডরা জানে এলাকার যে কলেজে কোনো ক্লাস হয় না, কিন্তু আমি সত্যিকার বলতে গেলে আমি কোনো জায়গায় বাইরে কখনোই প্রাইভেট পড়িনি কোনো সময়। তো পুরা 2 বছর ফুল সিলেবাস আমার কলেজের স্যাররাই শেষ করে দিয়েছে। এখন এইভাবে দায়িত্ব যে নিয়ে কোনো একটা অথরিটি দায়িত্ব নিয়ে পড়াচ্ছে, এবং ডিসিপ্লিন, রেগুলার ক্লাস, রেগুলার ল্যাব,
এই ডিসিপ্লিনের কারণে আসলে রেজাল্টটা ভালো হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের বিভিন্ন কলেজে আমরা যেটা দেখি যে সাধারণত স্টুডেন্টরা কলেজে যায় না, তাদের পড়াশোনাটা পুরোটাই বাইরে করতে হয়। কিছু কিছু কলেজ আছে, আমি নাম বলছি না, আমি আমি নিজে সাক্ষী দেখেছি যে কলেজে ইয়ার চেঞ্জ পরীক্ষা হচ্ছে, দেখা যাচ্ছে 300 জনের মধ্যে 40 জন দিচ্ছে। আবার রেজাল্টের বেলা দেখা যাচ্ছে যে 40 জন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে 10-12 জন ফেল, যারা পরীক্ষা দেয়নি ওদের মধ্যে আবার রেজাল্ট এ প্লাস দেখাচ্ছে। মানে এই যে একটা দায়িত্বহীনতা আর একটা হচ্ছে দায়িত্ববান। তো নটর ডেমটাকে সবাই মূলত সাধারণত এই জন্যই সিলেক্ট করে যে তারাই দায়িত্ব নিচ্ছে একটা স্টুডেন্টের, বা গার্জিয়ান এদের খুব একটা টেনশন করতে হচ্ছে না। তো তোমাদের বাইরে প্রাইভেট সেভাবে পড়া লাগে না? আমার লাগেনি, মানে অনেকেরই লাগে না, কারো কারো হয়তো লাগে, কারণ অনেকজন স্টুডেন্ট থাকে তো হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কেউ মানে সংকোচ করতে পারে টিচারের কাছে কোশ্চেন করতে পারে। আমি কখনো কোশ্চেন করতে দ্বিধা করিনি, স্যারের ডিপার্টমেন্টে পর্যন্ত গেছি এবং স্যাররা খুবই অমায়িক। স্যাররা এত পড়া, মনে করেন আপনার ডিপার্টমেন্টে যাওয়ার সুযোগ আছে, ডিপার্টমেন্টে যে কোনো স্যারের কাছে যে কোনো কোশ্চেন নিয়ে গেলেই স্যাররা সাথে সাথে সলভ করে দেয়। আমার টিচার যে জন্য লাগে সেই কারণ যদি আমার সলভ হয়ে যায় তাহলে তো আমার দরকার নেই আসলে এক্সট্রা প্রেসার দেওয়া। আমাদের কিছু কিছু জায়গাতে আমরা এটাও দেখি যে প্রাইভেট টিচার মানে স্টুডেন্ট যে তার সাথে যে 2 মিনিট কথা বলবে, প্রাইভেট টিচারকেই সে পায় না, এমন কিন্তু আমরা খেয়াল করেছি। আমি নিজে সোদপুর সরকারি বিজ্ঞান কলেজে পড়তাম, আমাদেরও কিন্তু বাইরে ওইভাবে প্রাইভেট পড়ার প্রয়োজন পড়তো না। তোমরা অনেকে নাম শুনেছো সোদপুর সরকারি বিজ্ঞান কলেজ, যে কলেজ থেকে হিউজ পরিমাণ চান্স পায়। তো আমাদের সময় যেটা ছিল, আমাদের কলেজের স্যাররাই, আমরা স্যারের চেম্বারে চলে যেতাম, স্যারকে রাস্তায় ধরে আটকাইতাম, স্যাররা খুশি হইতো এগুলোতে। বাট এখন যেটা বর্তমানে বিভিন্ন জায়গায় কালচার দেখি যে প্রাইভেটের স্যাররা এত ভিআইপি হয়ে গেছে, এটা আসলে ভিআইপি নাকি ভিআইপি শো করে নিজের ডিমান্ড বাড়ানোর জন্য সেটা আল্লাহই জানে। তো দেখা যাচ্ছে যে তাদের কাছে আমরা গেলে তাদের কাছে পাওয়াই যায় না, তাদের ম্যানেজার পর্যন্ত শেষ, ঠিক আছে, তাকে শুধু দেখা যায় ইউটিউবের টিচারের মতো স্ক্রিনের সামনে, বোর্ডের সামনে, এর বাইরে তাদের আর খোঁজ পাওয়া যায় না। তো শুনে ভালো লাগলো যে নটর ডেম কলেজও মানে এভাবে একটা স্টুডেন্টকে সার্ভিস দেয়, তাহলে মানুষ কেন পছন্দ করবে না? আচ্ছা, তোমার লাইফে নটর ডেমে তুমি যে মানুষ সাধারণত 2 বছর পরে, তোমার কপাল খারাপ তুমি 1 বছর পড়েছো, এর মধ্যে কোনো স্মরণীয় ঘটনা আছে যে তুমি শেয়ার করতে চাও আমাদের সাথে? স্মরণীয় ঘটনা বলতে আমার স্যার আছে একটা, তাপস স্যার, উনি ম্যাথ নিত। তো ওনার হাতেই আমি ক্যালকুলাস শিখছি। তো উনি যেদিন ক্লাস, মানে আমাদের তো মানে 3 রকম টিচার পাইছি ম্যাথের, তো উনি 2 নাম্বার স্যার ছিল। তো উনি স্যারকে 2 নাম্বার না, সিরিয়ালে 2 নাম্বার, মানে সিরিয়াল 2 নাম্বার না, মানে 3টা টিচার একটা গ্রুপ পাই সাধারণত, 3 থেকে 4টা। তো ফার্স্ট টিচারের পরে উনি সেকেন্ড নাম্বার টিচার আসছিল 6 মাস পর পর। জি জি। তো ওই স্যার যখন ক্যালকুলাস শেষ করে চলে যায়, তখন আমি ওই স্যারের জন্য কাঁদছিলাম যে স্যার এত সুন্দর পড়ায়, স্যারের প্রতি একটা আমার অনেক মায়া জন্মায় গেছিল যে স্যারের ক্লাস ছাড়া আমার ভালো লাগবে না, এই একটা। আর একদিন হচ্ছে আমার লেটার লিখতে দিয়েছিল আমার এক ম্যাম, তো আমি সেইভাবে, আমি ইংলিশ সেরকম তো পারি না, তো লেটার লিখতে দিছে, তো আমি মজা করে লিখছি এবং ওই লেটার দুর্ভাগ্যক্রমে পুরা রোতে আসে, মানে আমরা প্রায় 30-40 জন থাকি, প্রত্যেক রোতে একজনকে সিলেক্ট করছে, তো আমারই সিলেক্ট করেছে এবং আমি এমন ভাবে লেটার লিখছিলাম, আমার ওই লেটার পুরা ক্লাস পড়ছিল, তখন আমি আর কি অনেক লজ্জা পাইছিলাম। আচ্ছা, যাই হোক, প্রশ্ন আমরা শেষের দিকে চলে আসছি। দেখো, তুমি তো নটর ডেমে ভর্তি হয়েছো, চান্স তো পেয়ে গেছো, তোমাদের অনেক ফ্রেন্ড তো পায় না, তো সাধারণত কেন পায় না? মানে তারা আসলে কোন জায়গাগুলোতে গ্যাপ থাকে বলে পায় না? গ্যাপ মূলত আসলে প্রথমত এটা যদি প্রিপারেশনটা ভালো নেয় এবং তার যদি কপালে থাকে, মূলত হচ্ছে এখানে বেসিক থেকে কোশ্চেন করে, কারো যদি বেসিক স্ট্রং থাকে আর ভালো করে এই যে কয়দিন আছে পরীক্ষার আগে একটু প্র্যাকটিস করে যায়, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি না চান্স পাওয়ার কারণ হচ্ছে ওই যে কেউ যদি ফাঁকি দিয়ে আসে যে শুধুমাত্র এসএসসির জন্য পড়েছি, শুধু এ প্লাস পাওয়ার জন্য, যেমন যখন আমরা দেখি আমাদের এলাকার এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত অ্যাডমিশন নিয়ে কোনো খবরই নেই। এই যে অ্যাডমিশন নিয়ে খবর নেই, শুধুমাত্র এইচএসসি তে ভালো করার জন্য পড়েছে, তাদের অ্যাডমিশনে ধরা খায়। ঠিক তেমনি যারা 9-10-এ শুধুমাত্র এসএসসিটা কোনো মতে এ প্লাস পাবো এইটুকু চিন্তা ধারণা করছিল, তারা হয়তো একটু পিছায় থাকবে, আর যারা একটু নিজেদেরকে গড়ে তুলেছে তারা ইনশাল্লাহ চান্স পেয়ে যাবে। আচ্ছা, যারা এবার প্রিপারেশন নিচ্ছে তারা মূল বই তো পড়বে, মূল বইয়ের কোন পয়েন্টগুলোতে বেশি ফোকাস করবে, বা মূল বইয়ের বাইরে তুমি কোনো বইকে সাজেস্ট করো কিনা?
মূল বইয়ের বাইরে একটা কোশ্চেনও করে না। বায়োলজি তো ফুল মূল বই পড়লেই হবে। কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়াকশনগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানে চ্যাপ্টারই যে রিয়াকশনগুলো থাকে সেই রিয়াকশনগুলো যেন দেখে যায়। আর হচ্ছে ম্যাথে আছে একটু পার্টটুকু যে অ্যাভোগাড্রো সংখ্যা, ওই ম্যাথটুকু আর কি ওই জায়গা থেকে কোশ্চেন আসবেই ইনশাল্লাহ। আর ফিজিক্স বলতে গেলে যে যেটা বললাম একটু আগে যে প্র্যাকটিক্যালের বিষয়গুলো তো আছেই, আর একটা হচ্ছে মানে সূত্রগুলোর ভিতরে পিছনে রহস্যটা কি এটা জানো একটু, যে সূত্রের ইমপ্লিমেন্টটা যেন করতে পারে। ডিরেক্ট এরকম না যে এ ফিজিক্যাল টু এম এ সব জায়গায় অ্যাপ্লাই হবে, মানে সূত্র কোন জায়গায় অ্যাপ্লাই করা যাবে এবং কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং কিভাবে করতে হবে, ইমপ্লিমেন্টেশনের হচ্ছে যে প্রিভিয়াস যে ব্যাপারটা সেটা যেন জেনে যায়, এটা জানলে। আচ্ছা, তোমার ক্ষেত্রে কি এমন হয়েছিল যে ভর্তি পরীক্ষার আগে যে আমি যদি এটা করতাম তাহলে সিরিয়াল আরো আগে থাকতো, এরকম কোনো ঘটনা? আমার পরীক্ষায় আমি স্যাটিসফাই ছিলাম যে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, এখন না হইলে সমস্যা নেই এরকম। আচ্ছা, যাই হোক, আমরা একবারে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সিয়ামের কাছে লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে, মানে তুমি এদেরকে এখন সাজেশন দাও, এদের মধ্যে কেউ এখন এনডিসিতে চান্স পাবে, কেউ পাবে না, পাওয়া বা না পাওয়াদের মধ্যে ভবিষ্যতে এডমিশনে ইন্টার লাইফের পরের লাইফে তারা মানে ইফেক্ট পড়বে কিনা, বা তারা কিভাবে পড়বে। ধরো কেউ এনডিসিতে পাইলো, সে কিভাবে পড়বে, যে এনডিসিতে চান্স পাইলো না সে কিভাবে পড়বে, মানে তাদের পড়ার ধরনটা কেমন হবে, মানে তাদের ইন্টার লাইফের পড়াটা কেমন হবে সেটা সম্পর্কে একটু পরামর্শ দাও। আচ্ছা, বিশেষ করে প্রতিদিন আমি যেটা সাজেস্ট করবো রেগুলার পড়াশোনা করতে, যে কখনোই না যে সামনে একটা এক্সাম আছে ওই এক্সামের আগের রাতে পড়া, এটা কোনোভাবেই করা যাবে না। প্রতিদিন রেগুলারিটি মেনটেন করতে হবে। আর যারা এনডিসিতে থাকবে তারা তো একটা ফ্লোই থাকে, নিয়মিত পরীক্ষা দেয়, সাথে সাবজেক্ট ক্লাস করে, একটা ফ্লোই থাকে। এখন আমি যদি এনডিসিতে চান্স না পাই, আমার এই ফ্লোর ব্যবস্থাটা আমার নিজে করতে হবে। ওখানে আমার অথরিটি করে দিচ্ছে, এখন আমার নিজে ওই ফ্লোটা তৈরি করতে হবে। এখন এটা যদি কোনো জায়গায় যেয়ে হয়, কোনো কলেজে যেয়ে হয় যে আমি নিয়মিত ক্লাস করছি, ক্লাস করার সাথে সাথে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। এবং পরীক্ষাগুলো কম্পিটিটিভ হওয়া ভালো, যে যেই কোচিংয়ে গেলে বা যেখানে গেলে, কোচিং বলছে না, মানে যেখানে গেলে আমার কম্পিটিটিভ এক্সাম হবে এবং সবাই অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকবে, তাদের সাথে পরীক্ষাগুলো দিয়ে আমার নিজের পজিশনটা বোঝা। কারণ এনডিসি থাকলে একটা কি হয়, সেখানে সব ভালো ভালো স্টুডেন্টরা যায় এবং ওখানে প্রত্যেকটা পরীক্ষার পরেই পুরা যে কয়জন স্টুডেন্ট, সম্পূর্ণ মনে করেন সায়েন্সে 2300 স্টুডেন্টের একটা মেরিট দেয়। ওই মেরিট দেখে আমরা একটু নিজেদেরকে বুঝতে পারি, জাজ করতে পারি যে আমার পজিশন কতটুকু আছে। অনেক সময় খারাপ লাগে মেরিট কম হইলে, আবার একটু আগাইলে মনে হয় যে না আমি হচ্ছে। তো এইরকম কোনো জায়গায় যদি নিজেকে জাজ করা যায়, এইরকম একটা পরিবেশে 2 বছর থাকা উচিত। আর শুধুমাত্র এইচএসসি কেন্দ্রিক না, বরং অ্যাডমিশন কেন্দ্রিক পড়াশোনা করো। যে এইচএসসি আমার মেন টার্গেট না, আমার টার্গেট হচ্ছে যদি ইঞ্জিনিয়ার হতে চাও যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ডাক্তার হতে চাইলে যে কোনো একটা ভালো মেডিকেল, আর ভার্সিটি তো ভার্সিটি। তো আমাদের স্বপ্ন অবশ্যই বড় থাকবে, যে যেরকম স্বপ্ন দেখছো সেই অনুপাতে পড়াশোনা করো। শুধুমাত্র এইচএসসি না, বরং অ্যাডমিশনকে ফোকাস করো এবং পড়াশোনা করার সময় অবশ্যই দেখবা যে সূত্রগুলো যে পড়ছি সেই সূত্রগুলো কিভাবে আসছে এবং এর পিছনের রহস্যটা কি। এবং সবাই মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো, কেউ ফাঁকি দিও না। রেগুলার পড়ো, কম পড়ো সমস্যা নেই, বাট রেগুলার পড়াশোনা করো, তাহলেই হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সিয়াম তোমাকে। বিষয় হচ্ছে আমরা এতক্ষণ থেকে যেগুলো জানলাম, যে নটরডেমে চান্স পাওয়া আহামরি কঠিন বিষয় না। তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তোমাদের হাতে কিন্তু এখনো সময় আছে। দেখো, এই যে আমরা এখন আরেকটা বিষয় নিয়ে আমি সামনে হয়তো কয়েকদিনের মধ্যে তোমাদেরকে আরেকটা ভিডিও দেব, যে এখন তুমি নটরডেমের প্রিপারেশন নিবা নাকি ইন্টারমিডিয়েট পড়া শুরু করবা, নাকি প্যারালাল দুইটা চালাবা, এটাও কিন্তু একটা কনফিউশন। তো এটা নিয়ে আমরা নেক্সট হয়তো 2-1 দিনের মধ্যে আমি আরেকটা ভিডিও দিব, সেখানে তোমরা জানতে পারবা। তো আমি তোমাদেরকে বলছি যে তোমার ভাইয়া যেভাবে বললো, একটু গুছায় যদি পড়াটা করতে পারো, ঠিক আছে, নটরডেমে হোক বা না হোক, আমরা চাই তোমার অবশ্যই হোক, তুমি অবশ্যই লাইফে সাকসেস হইতে পারবা। এক্ষেত্রে মেন যেটা দরকার সেটা হলো রেগুলারিটি, এবং রেগুলেটরির মধ্যে রেগুলার এক্সাম দেওয়ার বিষয়টাকে বেশি ফোকাস করবা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো তোমরা, আমাদের জন্য দোয়া করো, ইবিটির জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।